প্রত্যেকবারের মতন আমরা আবারও চলে এসেছি একজন গুণী মানুষের কাছে। আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। আমরা আবার চলে এসেছি জয়েন্ট লিভার কমিশনার মিস্টার নবীন কুণ্ডু মহাশয়ের কাছে। আমরা তার কাছ থেকে জেনে নেব আমাদের জিজ্ঞাসা কিছু প্রশ্ন। তো শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন আজকের এই আলোচনা। নমস্কার স্যার। নমস্কার। 91.2 FM রেডিও সুন্দরবনে আপনাকে স্বাগত। স্যার, আপনার কাছে আমার ছোট ছোট কটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো, শ্রমিকদের, শিশু শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, শিশু শ্রমিক একটা সামাজিক ব্যাধি। আর শ্রম দপ্তরের পক্ষ থেকে আমরা যেটা করে থাকি, শিশু শ্রমিক রোধের জন্য আমরা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকি, যাতে এই কিছুদিন আগেই আমাদের যে 12 তারিখ গেল শিশু শ্রমিক বিরোধী দিবস হিসাবে, সেই দিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাব ডিভিশনে আমরা শিশু শ্রম বিরোধী বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, যেখানে আমরা সাধারণত যারা মানে বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকেরা আছেন বা বিভিন্ন বিজনেসম্যান যারা আছেন, যেখানে যেখানে সম্ভাব্য শিশু শ্রমিক থাকতে পারে, তাদের ওনারদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করি, তাদের সচেতন করি যাতে শিশু শ্রমিককে নিয়োগ করা না হয়। আর এই সমস্ত উদ্যোগের বাইরেও যদি কোথাও শিশু শ্রমিক নিযুক্ত করা থাকে, বিভিন্ন এনজিও যেমন আপনাদের চাইল্ড লাইন আছে, তারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে নিয়মিত টাচআপে থাকেন এবং কোনো জায়গায় শিশু শ্রমিক দেখতে পেলে আমাদের খবর দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা সিডব্লিউসি লোকাল থানাকে ইনফর্ম করি, আমরা সেখানে রেড করি এবং যদি দেখা যায় যে সেই শিশু শ্রমিকটি 14 বছরের নিচের বয়সের, তাহলে আমরা তাকে সেখান থেকে রেস্কিউ করে সিডব্লিউসির হাতে তুলে দিই। সিডব্লিউসি তারপরে সেই শিশু শ্রমিকের এজ বিচার করে যদি দেখা যায় সত্যি সে শিশু শ্রমিকের আওতাভুক্ত হচ্ছে, তাহলে তাকে উপযুক্তভাবে তাকে হোমে রাখা বা তাদের জন্য কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো সিডব্লিউসির হাতে আছে সেগুলো করা হয়। আর আমরা এর সঙ্গে সঙ্গে মালিককে, মানে যে মালিক বেআইনিভাবে শিশু শ্রমিক নিযুক্ত করছেন তার এস্টাবলিশমেন্টে, তাদেরকে নতুন নিয়ম অনুসারে আমরা স্পট ফাইন 50,000 টাকা করে থাকি, যেটা কিনা ডিএম এর ডেভেলপমেন্ট ফান্ডে, ডিএম সাহেবের ডেভেলপমেন্ট ফান্ডে জমা পড়ে এই ধরনের শিশু শ্রমিকদের উন্নয়ন প্রকল্পের জন্য। এবং মালিকদেরকে আমি সচেতন করে একটা কথাই বলবো, তাদের ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু প্রযোজ্য। যদি সিডব্লিউসির কাছে প্রডিউশনের পরে দেখা যায় যে সত্যি সে শিশু শ্রমিকের আওতাভুক্ত হচ্ছে সেই ছেলেটি বা মেয়েটি, তাহলে কিন্তু তার স্পট ফাইন 50,000 টাকা এবং 2 বছরের জেল হতে পারে। আবার একসঙ্গে দুটোই হতে পারে, সেটা জাজের উপর নির্ভর করবে, জাজ যেটা রায় দেবেন। 50,000 টাকা ইনস্ট্যান্ট স্পট ফাইন প্লাস 2 বছরের জেল, যে কোনো একটা হতে পারে, আবার দুটোও হতে পারে। সুতরাং আমি সবাইকে বলবো, শিশু যারা শ্রমিক, মানে যারা মানে সমাজের পিছিয়ে পড়া লোক শ্রেণীর লোক, তাদেরকে অন্তত আমাদের মেইন স্ট্রিমের স্কুলগুলোতে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করুন। কখনোই তাকে কোনো কাজে নিযুক্ত করে তার শৈশবটাকে নষ্ট করবেন না, এটাই আমাদের শ্রম দপ্তরের পক্ষ থেকে তাদের কাছে আবেদন। আর পানিশমেন্টের কথা তো বললামই, তো তার কাছ থেকে যেটুকু ফেসিলিটি পাবেন তার থেকে অনেক বড় পানিশমেন্ট আপনার হতে পারে, সোশ্যাল একটা স্টিগমা লাগতে পারে আপনার পরে। সুতরাং আপনারা শিশু শ্রমিক নিয়োগ করবেন না, এটাই আপনাদের কাছে মাধ্যমে আমি সমস্ত এস্টাবলিশমেন্টের ওনারদের কাছে অনুরোধ রাখবো। আমার দ্বিতীয় প্রশ্ন, হঠাৎ আপৎকালীন পরিস্থিতিতে যদি কখনো কোনো শ্রমিকের মৃত্যু ঘটে, তাহলে আপনার দপ্তর থেকে তার প্রতি বা তার পরিবারের প্রতি আপনারা কি করে থাকেন বা কি পরিষেবা দিয়ে থাকেন? দেখুন, আমাদের যে প্রকল্পটা আছে এখন, সেই প্রকল্পটা বিভিন্ন রকম মডিফিকেশনের মাধ্যমে এখন যেটা দাঁড়িয়েছে, আমরা এটাকে বলি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। মানে কথাটার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে বিনামূল্যে মানে শ্রমিকদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা না নিয়ে, সে যদি প্রকৃত শ্রমিক হয়, জনপ্রতিনিধির মাধ্যমে একটা ফর্ম ফিল আপ করে আমাদের কাছে জমা দিলে তাদেরকে আমরা শ্রম দপ্তরের অন্তর্ভুক্ত করে দিই। অন্তর্ভুক্ত শ্রমিক কি পেতে পারে, সে যদি বইটা করার পরদিনই, মানে সে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেল, তার একটা ইউনিক নাম্বার জেনারেট হয়, যেটাকে আমরা সামাজিক সুরক্ষা যোজনার একটা ইউনিক নাম্বার বলি, SSI এর নাম্বার ইংরেজিতে বলা হয়। আধার কার্ডের মতো একটা নাম্বার জেনারেট হয়, তার সেটা ইউনিক নাম্বার। সেটা যদি জেনারেশনের পরদিনই সেই শ্রমিকটা মারা যায়, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আমরা শ্রম দপ্তরের পক্ষ থেকে তার নির্বাচিত নমিনিকে 50,000 টাকা এককালীন সুযোগ সুবিধা দিয়ে থাকি। এবং সেই শ্রমিকটি যদি দুর্ঘটনাজনিত কারণে মারা যায়, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। এটা একটা এককালীন বেনিফিট। মৃত্যুজনিত কারণে শ্রমিকটার যদি মৃত্যু ঘটে।
আর যদি তার কোনোভাবে অঙ্গহানি হয়ে থাকে? হ্যাঁ, সেটা আমি বলবো। যদি অঙ্গহানির ক্ষেত্রে যদি তার এক চোখ, এক পা বা এক হাত যদি কাটা যায় বা কোনো কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে যে ডিসএবিলিটি সার্টিফিকেট, কারণ বিকলাঙ্গ যে সার্টিফিকেট যেটা আমরা গভর্নমেন্ট হসপিটাল থেকে পেয়ে থাকি, সেটা যদি 40% অ্যাবভ হয়, তাহলে এক চোখ, এক হাত, এক পায়ের জন্য 1 লক্ষ টাকা এককালীন, এবং সেটা যদি 2 চোখ, 2 পা অথবা 2 হাত হয়, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, মানে একসঙ্গে 3টেই করতে পারবো না, এক একটা করে, তাহলে এককালীন 2 লক্ষ টাকা আমরা সেই শ্রমিককে দিয়ে দেবো। বা তাদের পরিবার, যে ওনার বদলে তাদের পরিবার সেটা কোনো কাজ করতে পারে না, সেরকম কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আপনি আমাদের শ্রম দপ্তরই যে আরেকটা উইংস আছে, যেটা আমরা এমপ্লয়মেন্ট দপ্তর বলে থাকি, সেখানে তো আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, সেখানে নাম নথিভুক্ত করলে তো কাজের ব্যবস্থা করার একটা সুযোগ সুবিধা আছে। আমাদের যেটা লেবার ডিপার্টমেন্টের আরেকটা উইংস আছে, যেটা এমপ্লয়মেন্ট দপ্তর বলে থাকে, সেখানে পেতে পারেন আপনি, সেখানে নাম নথিভুক্ত করে। আচ্ছা, সাধারণত কোন কোন কাজগুলোতে আপনারা মনে করছেন যে আপনাদের তাদের উপরে দৃষ্টি থাকছে, কোন কোন দপ্তরের শ্রমিকদের উপরেই আপনারা এইগুলো অ্যাপ্লাই করতে পারেন? দেখুন, আমাদের এমন কোনো শ্রমিক নেই, মানে আপনি আশেপাশে যত শ্রমিক, যত ধরনের শ্রমিক দেখতে পাচ্ছেন, এমন কোনো শ্রমিক নেই যে আমাদের শ্রম দপ্তরের ছাতার বাইরে আছে। মানে যিনি চুল কাটছেন, যিনি ইট বইছেন, বা কনস্ট্রাকশন ওয়ার্কারের সঙ্গে যুক্ত, বা যারা ট্রান্সপোর্টে হেল্পার থেকে, খালাসি থেকে, ড্রাইভার, মানে আপনি যত্রতত্র যেখানে যে ধরনের শ্রমিকই দেখুন না কেন, সবাই কিন্তু আমাদের শ্রম দপ্তরের ছাতার তলায় আছে। কাউকে আপনি বাদ দিতে পারবেন না যে অমুক ক্যাটাগরির শ্রমিক আমাদের শ্রম দপ্তরের আওতায়। লিস্টটা অনেক লম্বা, সমস্ত ধরনের শ্রমিক আপনি আপনার আশেপাশে যাদেরকেই দেখতে পাচ্ছেন, তারা সবাই আমাদের শ্রম দপ্তরের ছাতার তলায় আছে। শুধু তাদের একটাই কাজ করতে হবে, সচেতনতার মাধ্যমে, যেটা আপনারা করছেন, এটা অবশ্যই খুব সাধুবাদ জানাবো। শ্রমিকদের একটাই কাজ, তারা যে শ্রমিক, তার একটা ফর্ম ফিল আপ করে নিকটবর্তী শ্রম দপ্তরের অফিসে, আমাদের বেশিরভাগ ব্লক অফিসগুলোতেই শ্রম দপ্তরের একটা উইংস আছে, যেটাকে আমরা বলি লেবার ওয়েলফেয়ার ফেসিলিটেশন সেন্টার বা শ্রমিক সহায়তা কেন্দ্র। এটা বিডিও সাহেবদের কাছে, মানে যেহেতু ব্লকে বিডিও সাহেবরাই আমাদের মুখ, তো বিডিও সাহেবদের সঙ্গে যোগাযোগ করলেই ওনারা দেখিয়ে দেবেন যে ওই অফিসারটা, মানে আমাদের শ্রম দপ্তরের ওই নিযুক্ত অফিসার কোথায় বসেন, তার মাধ্যমে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করে নথিভুক্ত করতে হবে। এটা পুরোপুরি বিনামূল্যে নথিভুক্ত করাতে হবে যে আমি শ্রমিক। কারণ ধরুন একজন সত্যিকারের প্রকৃত শ্রমিক, সে হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কারের সঙ্গে যুক্ত, দিন মজুর, কিন্তু নথিভুক্ত যদি না করে, তাহলে কিন্তু শ্রমিক হওয়া সত্ত্বেও সে মারা গেলে আমরা শ্রম দপ্তরের বেনিফিটটা তাকে দিতে পারবো না। এটাই অনুরোধ, আপনারা নথিভুক্ত করবেন। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন স্যার, সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রমিক বলতে আমরা কি বুঝবো, সেটা যদি একটু অ্যাকচুয়ালি ম্যাডাম, সংগঠিত এবং অসংগঠিত আমরা আমাদের ভাষায় যেটা বলে থাকি। এবার সংগঠিত শ্রমিক মানে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে 20 বা তার বেশি শ্রমিক কাজ করে, তাদের উচিত তাদের একটা পিএফ করে দেবে এবং ইএসআই কার্ড করে দেবে। যে সমস্ত, মানে এটা আইন অনুসারে সেই সমস্ত মালিকদের করা উচিত। তো যেখানে 20 জনের বেশি শ্রমিক নিযুক্ত আছে, সেইগুলোকে আমরা ধরে নিই তাদের পিএফ এবং ইএসআই দুটোই আছে, এবং তাদেরকে আমরা সংগঠিত শ্রমিক বলি। আর এর বাইরে যে সমস্ত ছোট ছোট, যেখানে 20 নিচে কাজ করে, তাদের পিএফ ইএসআই নেই অ্যাকচুয়ালি, বা তাদের এমপ্লয়ার তাদের জন্য পিএফ ইএসআই এর ব্যবস্থা করেননি, তারা আমাদের কাছে অসংগঠিত শ্রমিক। এবার আমার পরবর্তী প্রশ্ন, শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষিত হওয়ার ব্যাপারে বা শিক্ষিত হওয়ার ব্যাপারে আপনাদের দপ্তর থেকে কি কি পদক্ষেপ? দেখুন, শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার ব্যাপারে শ্রম দপ্তরের একটা সময় উদ্যোগ নেওয়া হতো। মানে সেক্ষেত্রে আমরা মাধ্যমিক 9 পাশের পর থেকে আমরা একটা করে টাকা ওদেরকে দিতাম। কিন্তু যখন থেকে একটা নতুন গভর্নমেন্টের স্কিম, যেটার মাধ্যমে যে সমস্ত বাচ্চাদেরকেই যখন একটা এক ছাতার তলের, শুধু শ্রমিক নয়, সমস্ত বাচ্চাদেরকেই যখন একটা বেনিফিটের ব্যবস্থা করা হয়েছে, তখন শ্রম দপ্তরের এই বেনিফিটটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে সরকারের একটা বিডিও অফিস থেকে শ্রমিকদের বাচ্চাদের পড়াশোনার রিলেটেড একটা ভাতা বা টাকা দেওয়া হয়, তো ওর মধ্যেই শ্রমিকরাও পেয়ে যাবে। মানে এটা আলাদা করে আর শ্রম দপ্তর থেকে দেওয়া হয় না, ঠিক আছে? সেটা বিডিও অফিস থেকে একটা ভাতা বা একটা ওদের মানে
উৎসাহ বা বৃদ্ধির জন্য একটা টাকা দেওয়া হয়। ওটাই বিডিও অফিসে যোগাযোগ করলেই শ্রমিক কেন যে কোনো মানে একটু যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা আমরা বিপিএল ক্যাটাগরি বলি তাদের একটা নির্দিষ্ট ব্যবস্থা আছে, প্রতি বছর একটা টাকার ব্যবস্থা আছে, সেখানে যোগাযোগ করলে তারা পেতে পারে। আমাদের এই শ্রমিক বন্ধুদের ভাই বোনেরাও ছেলেমেয়েরাও পেতে পারে। পরবর্তী প্রশ্ন স্যার, শ্রমিকদের ভবিষ্যৎ শ্রমিকদের ভবিষ্যৎ নিয়েও আমরা শ্রম দপ্তর ভাবছি। যেটা দেখুন আমি বললাম যেখানে 20 বা তার বেশি শ্রমিক আছে সেখানে এমপ্লয়াররা তাদের জন্য একটা পিএফ এর ব্যবস্থা করে। দেখুন আমরা সরকারি কর্মচারী, আমাদেরও গভর্নমেন্ট একটা পিএফ এর ব্যবস্থা করে রাখে যাতে আমরা আমাদের রিটায়ারমেন্টের পরে এককালীন একটা টাকা পাই, যেটা আমাদের মানে অবসরকালীন জীবনটা সুন্দর হয়। ঠিক একই ভাবনা চিন্তা থেকে সরকার কিন্তু এই অসংগঠিত শ্রমিকদের জন্য ভেবেছে। সেক্ষেত্রে 18 থেকে 60 বছরের মধ্যে যে কোনো সময় শ্রমিক ভাই বোনেরা আমাদের শ্রম দপ্তরের অন্তর্ভুক্ত হতে পারে। অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার পরের মাস থেকেই তাদের অ্যাকাউন্টে মানে আমি বললাম আগেই বলেছি ইউনিক এসএসআই নাম্বার বা ইউনিক একটা আইডেন্টিফিকেশন নাম্বার জেনারেট হয়ে যায় আমাদের সার্ভার থেকে। সেই আইডেন্টিফিকেশন নাম্বারে প্রতি মাসে তার 55 টাকা করে জমা হয়। তার জন্য কিন্তু কোনো টাকা তাকে দিতে হয় না, 55 টাকা তার অ্যাকাউন্টে জমা হয়। এবং এই যে 55 টাকা করে জমা হচ্ছে তার পরের মাসে আবার 55 টাকা জমা হলে এই টাকাগুলোর উপরে চক্রবৃদ্ধি হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বলি, তার কম্পাউন্ড ইন্টারেস্টে 8% বা তার বেশি যেটা পিএফ এর সুদ আমরা ধরে থাকি, আমার গভর্নমেন্টের পিএফ এর সুদ ধরা থাকে, সেই হিসাবেই তাদের কিন্তু ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। সুতরাং আপনি যদি একটা সোজা হিসাব আমি যদি বলি, ধরুন এটা কল্পনা করেই বলতে হবে, কারণ কেউ 18 বছরের সাধারণত ঢোকে না, 60 বছর পর্যন্ত থাকে না, কিন্তু আমরা একটা হিসাব করে দেখেছি। ধরুন কোনো শ্রমিক 18 বছর বয়স মানে অতিক্রম করার সঙ্গে সঙ্গে আমাদের শ্রম দপ্তরের নাম লিখিয়েছে এবং ধরে নিলাম সে 60 বছর পর্যন্তই আমাদের শ্রম দপ্তরে ছিল, বইটা রেখে দিচ্ছে, তাহলে একজন শ্রমিক প্রায় 2.5 লক্ষ টাকার উপরে কিন্তু এককালীন অবসরকালীন টাকা হিসেবে ওই তার জমানো টাকা পেতে পারে। এটা একটা ম্যাক্সিমাম হিসাব আমি বললাম। সম্পূর্ণই শ্রম দপ্তর থেকে বা সরকারি থেকে দেওয়া হচ্ছে, তাদের কোনো কন্ট্রিবিউশন একটা তবুও এখানে একটা বলে রাখি, এই কন্ট্রিবিউশনটা আগে ছিল যে ওরা 25 টাকা দিত, সরকার 30 টাকা দিত। তো এটা সম্ভবত 2020 পয়লা এপ্রিল থেকে এটা পুরোটাই বিনামূল্যে হয়ে গেছে। মানে যেটা শ্রমিকদের কন্ট্রিবিউশন ছিল সেটাও গভর্নমেন্ট দিচ্ছে। 25 আর 30 55 ছিল, ওই 55টা পুরোটাই গভর্নমেন্ট দিচ্ছে। তবে এখানে একটা কথা বলি, 60 বছর পর্যন্ত ওয়েট করতেই হবে এমন ব্যাপার নেই। ধরুন সে 18 বছরে ঢুকেছে, 5 বছর পরে তার কিছু টাকার প্রয়োজন হলো, সে মনে করলো যে আমি আর বইটা চালাবো না, আমার যা টাকা জমেছে আমি তুলে নিতে পারি। ধরুন সেই শ্রমিকটা 60 বছর হওয়ার আগে 55 বছর বয়সে মারা যায়, তাহলে তার নমিনি তার পুরো টাকাটা পেয়ে যেতে পারে। মানে এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তাকে 18 বছরেই ঢুকতে হবে, 60 বছর পর্যন্তই ওয়েট করতে হবে। আপনি যে কোনো সময় আমাদের শ্রম দপ্তরে আমরা আসতে পারে, যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে ঢোকা এবং বেরোনো করতে হবে, কিন্তু জমানো টাকাটা যে হিসাবে আমি বললাম সেই হিসাবেই 55 টাকা করে উনি যত মাস থাকবেন তত মাস জমবে এবং তার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হবে সেটা হিসাব করে আমরা তাকে দিয়ে দিই। বলছি যে আপনাদের শ্রম দপ্তরের নাম অন্তর্ভুক্তিকরণের জন্য ধরুন কোনো পঞ্চায়েত এলাকার মানুষ, তারা কি পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবে এবং পৌরসভা এলাকার মানুষ পৌরসভায় গিয়ে যোগাযোগ? আমি আপনাকে আরো সুবিধার্থে বলে দিই। আমি তো প্রথমে বললাম ব্লকে হলে বিডিও সাহেবের মাধ্যমে আমাদের যিনি মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর, যাকে ন্যূনতম মজুরি পরিদর্শক বলে বাংলায় বলি, IMW হিসাবে তারা বেশি পরিচিত, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অথবা পঞ্চায়েত অফিসে যিনি পঞ্চায়েত প্রধান আছেন তার সঙ্গে যদি যোগাযোগ করা যায় তাহলে দেখা যাবে আমাদের প্রত্যেক পঞ্চায়েতে একজন করে SLO নিযুক্ত আছে, অথবা CA, যেটা আমরা ইংরেজিতে SLO আর CA বলি, তার বাংলা হলো সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজার। মানে লেবার ডিপার্টমেন্টের কাজ করার জন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত, মানে পঞ্চায়েত লেভেল পর্যন্ত আমাদের কিন্তু একজন করে লোক নিযুক্ত আছে। শুধুমাত্র তাকে খুঁজে বের করতে হবে। আমরা যখনই তাকে খুঁজে বের করতে পারবো, তার কাজই হলো ওই শ্রমিকটাকে নথিভুক্ত করা। তার কাছে আমাদের পোর্টালের ইউজার ID, পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে, সেই ওই শ্রমিকটাকে আমাদের পোর্টালে অন্তর্ভুক্ত করে দেবে। এবং বারবার করে বলছি, পুরোটাই কিন্তু বিনামূল্যে। ফর্মটা যেটা দেওয়া হয় সেটাও বিনামূল্যে। অনলাইনে যেটা অন্তর্ভুক্তি করে দেবে ওই নির্দিষ্ট CA বা SLOটি, তারও কোনো পারিশ্রমিক শ্রমিককে দিতে হবে না, তার পারিশ্রমিকটাও গভর্নমেন্ট তাকে দিয়ে দেবে।
তার অন্তর্ভুক্তি করার জন্য তার যে পারিশ্রমিকটা সেটাও গভর্নমেন্ট দেয় থাকে। সুতরাং শ্রমিককে শুধুমাত্র তার সামনে উপযুক্ত তার তথ্য নিয়ে হাজির হতে হবে। তাহলে শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন তো, একটা জিনিস কিন্তু আপনাদের কাছে পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল যে যদি আপনারা শ্রমিক হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনাদের উপযুক্ত তথ্য প্রমাণগুলো নিয়ে, যেগুলো আপনাদের উপযুক্ত দরকারি কাগজপত্র আপনাদের আছে, সেগুলোকে নিয়ে আপনারা নিকটবর্তী কোনো পঞ্চায়েত অফিসে পৌঁছে যান, অথবা পৌরসভা এলাকার হলে আপনাদের পৌরসভায়, নিকটবর্তী পৌরসভায় পৌঁছে যান এবং সেখানে সেই মানুষটিকে আপনারা খুঁজে বার করুন যিনি এই ব্যাপারগুলো দেখভাল করছেন। তারপর থেকে কিন্তু সমস্ত কাজকর্ম আপনারা তার আওতায় থেকেই কিন্তু সুন্দরভাবে মেটাতে পারবেন। স্যার, আমার আজকে শেষ প্রশ্ন, আমাদের শ্রমিকদের জন্য আমাদের এই রাজ্যে বা শ্রম দপ্তরের তরফ থেকে কোনো হসপিটাল বা তাদের চিকিৎসার জন্য কিছু কি ব্যবস্থা করা? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের শ্রম দপ্তরে আমি বললাম যে যেমন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা আছে, সেরকম আমাদের কিন্তু ইএসআই বলে একটা হসপিটাল হয়। যারা সংগঠিত শ্রমিক তারা কিন্তু ওই ইএসআই কার্ড যদি হোল্ড করে সে কিন্তু ইএসআই হসপিটালে গিয়ে বিনামূল্যে চিকিৎসা করাতে পারে। আর যেটা বললেন অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে তো আমাদের এখন স্বাস্থ্যসাথী কার্ড যেটা আছে সেটা তো আছেই। ফলে এই যে কিছু কিছু বেনিফিটগুলো ওপেন টু অল করে দেওয়ার পরে শ্রম দপ্তরের কাছ থেকে কিছু কিছু বেনিফিটগুলো কিন্তু চলে গেছে। যেমন সবাই যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওই সুযোগটা পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের শ্রমিক ভাই বন্ধুরাও কিন্তু সেটা নিতে পারে। আর আপনার কথাবার্তার মাধ্যমে একটা জিনিস আমি মিস করেছি, একটা বেনিফিট আমার বলে দেওয়া উচিত। আমাদের শ্রমিক ভাই বন্ধুরা কিন্তু একটা পেনশনেরও সুযোগ পায়। সেটা হলো যদি সে নির্মাণ শ্রমিক বা সে ট্রান্সপোর্ট ওয়ার্কার, এই দুটো ক্যাটাগরির মধ্যে পড়ে। নির্মাণ শ্রমিক মানে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যে কোনো, রাজমিস্ত্রি হতে পারে, তার হেল্পার হতে পারে। ঠিক একইভাবে যদি ট্রান্সপোর্ট ওয়ার্কার হয় তাহলে ট্রান্সপোর্ট ওয়ার্কের সঙ্গে যুক্ত যে কোনো শ্রমিক যখন সে নথিভুক্ত করবে, এই দুটো ক্যাটাগরিতে যদি সে নথিভুক্ত হয় এবং তার যদি উপযুক্ত ডকুমেন্টস সেখানে থাকে এবং আমাদের ন্যূনতম মজুরি পরিদর্শক বা আইএমডব্লিউ সাহেবরা স্যাটিসফাইড হন যে এরা এই দুটো পেশার সঙ্গে যুক্ত, তাহলে তারা কিন্তু 60 বছর বয়স অতিক্রম করার পর ন্যূনতম 1000 টাকার উপরে পেনশন পাবে যতদিন সে বেঁচে থাকবে। 60 বছর বয়সের পর থেকে যতদিন সে বেঁচে থাকবে ন্যূনতম 1000 টাকা, এবং সেটা বেশি হতে পারে। সেটা তারও একটা হিসাব আছে, মানে 5 বছর থাকলেই 1000 টাকা, কন্টিনিউয়াস 5 বছর থাকলে 1000 টাকা। তারপরে যত বছর সে থাকবে প্রতি বছরের জন্য 10 টাকা অ্যাড হয়, সেটা একটা হিসাব আছে। সে কিন্তু ন্যূনতম 1000 টাকা সে পাবেই, পেনশন পাবে সে যতদিন বেঁচে থাকবে। তার উপরে সে যদি মারা যায় তার ফ্যামিলি পেনশন চালু হবে। ধরুন আমি একজন শ্রমিক, আমি 60 বছরের পরে আমি পেনশনটা চালু করে গেলাম আমার জীবনকালে, কিছুদিন পেলাম, পাওয়ার পরে আমি মারা গেলাম, তাহলে আমার যিনি নমিনি তিনি ফ্যামিলি পেনশনের মাধ্যমে উনি যে টাকাটা পেতেন, সাপোজ উনি 1000 টাকা বা সাপোজ উনি 1200 টাকা পেতেন হিসাব অনুযায়ী, তাহলে তার পরিবারে ফ্যামিলি পেনশন হিসাবে 600 টাকা পাবেন তিনি যতদিন বেঁচে থাকবেন। এই একটা আর একটা অ্যাডিশনাল সুযোগ সুবিধা কিন্তু আমাদের শ্রম দপ্তর থেকে দেওয়া হয়। তা আপনাদের অবগতির জন্য বা শ্রোতা বন্ধুদের অবগতির জন্য আমি জানিয়ে রাখলাম। ধন্যবাদ স্যার আপনার এই অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য, এবং অনেক অজানা তথ্য যেগুলো আমাদের কাছে প্রপারলি পৌঁছায় না, বিশেষত আমার শ্রোতা বন্ধুদের কাছে, এগুলো আমরা জানতে পারলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তো স্যারের কাছে এসে আমরা এগুলো কিন্তু জানতে পারলাম। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এইভাবেই আমাদের সঙ্গে 91.2 FM রেডিও সুন্দরবনের সঙ্গে সংযুক্ত থাকুন, জুড়ে থাকুন। এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক প্রয়োজনীয় জরুরি কথা আমরা আপনাদের কাছে নিয়ে আসবো, অনেক জানা অজানা তথ্য আপনাদের দিতে থাকবো, যেগুলো আপনাদের ভবিষ্যতে আপনাদের জীবনে চলার পথে আপনাদেরকে অনেক সাহায্য করবে। শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। সেই সঙ্গে স্যারকেও জানাই নমস্কার আরো একবার। আপনাদেরও ধন্যবাদ যে জনসচেতনতার জন্য আপনারা যে নিজের উদ্যোগে আমাদের সরকারি স্কিমগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্যোগটা নিয়েছেন, সেই জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ।